তোমাদের মধ্যে অনেক প্রশ্ন যে স্যার ব্যাংকের পরীক্ষার খুঁটিনাটি আমার জানা নেই, সেই জানা না থাকার জন্য আমরা পরীক্ষায় বসবো কিনা তার সিদ্ধান্ত নিতে পারি না। তার জন্য সমাধান কি আছে? সমাধান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো, তুমি ব্যাংকের পরীক্ষার্থী হিসাবে সফল হবে বলে আমি মনে করতে পারি। কেন? তুমি জানবে যে অ্যাকচুয়ালি পরীক্ষাটা ক্র্যাক কী করে করতে হয়, কম্পিটিশান কতটা, কাট অফ কতটা, বাংলা ভাষায় পরীক্ষা হয় কি না হয়, কখন ফর্ম বেরোয়, কখন ফিল আপ করা উচিত, কখন পরীক্ষার প্রিপারেশান স্টার্ট করা উচিত। হ্যাঁ, তুমি সঠিক সময় ভিডিওটা দেখছো। তোমার মধ্যেও যদি এই প্রশ্নগুলো থেকে থাকে তাহলে অবশ্যই তুমি ঠিক জায়গায় এসে পড়েছো। আজকে আমরা কমপ্লিট বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। চলো দেখে নিই আমাদের কি কি প্রশ্ন মনে মেজরিটিতে আসে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ শুরু কবে হবে, পরীক্ষা কবে হবে, বাংলা ভাষায় হবে কি, পশ্চিমবঙ্গের জন্য কাট অফ কত যায়। এছাড়াও একাধিক প্রশ্ন তোমাদের মনে আছে যেগুলোকেও অ্যাড্রেস করা হবে। দেখো, ব্যাংকের পরীক্ষা মানে শুধু প্রিলি পাস করা না, ব্যাংকের পরীক্ষা মানে চাকরির জয়েনিং লেটার হাতে নেওয়া, এবং সেই পুরো জার্নিটাই তোমাদেরকে কি কি ফেস করতে হবে সবটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখো, প্রথমত যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে আমাদের যে ব্যাংকিংয়ের পরীক্ষা, যে পরীক্ষাটা নিয়ে ব্যাংকিংয়ের তো অনেক পরীক্ষা হয়, ইন্স্যুরেন্সের অনেক পরীক্ষা হয়, আজকে একটা স্পেশাল পরীক্ষা নিয়ে কথা বলবো যার নাম SBI, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের একটা অনেক বড় ব্যাংক, সরকারি ব্যাংক, এবং সেই ব্যাংকের যে ক্লার্ক বা অ্যাসোসিয়েট নিয়োগ হয় সেই পার্টিকুলার পোস্টটাকে নিয়ে কথা বলবো। কারণ এই পোস্টটায় তুমি যদি অ্যাপ্লাই করো, এখানে কাজের বার্ডেন অত্যন্ত কম। একেবারে সরকারি চাকরিতে যেরকম হয় কি, মানে তুমি পিওতে গেলে, SBI পিওতে গেলে যেরকম কাজের বার্ডেন তুমি পাও, অনেক চাপ থাকে, প্রেশার থাকে, এখানে কাজের বার্ডেন অনেক কম। ক্লার্ক লেভেলের চাকরি, একদম টাইম টু টাইম ডিউটি, ভালো স্যালারি, অত্যন্ত ভালো স্যালারি, শুধু ভালো স্যালারি বললে হবে না। এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে বাংলা ভাষা জানতে হবে। তার কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তবে তুমি ফাইনালি সিলেক্টেড হবে। তার মানে তোমার কম্পিটিশান তোমার বাড়ির পাশে ছাত্রদের সঙ্গে সবার সাথে নয়। তার মানে লেগে পড়ার সময় এসে গেছে। তোমাদেরকে সবটা বলবো, পুরো ইনফরমেশান দেবো। দেখো, ব্যাংক নেম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমরা জানি। এক্সাম কি হয়, SBI ক্লার্ক, যেটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট নাম দিয়ে বেরোয় এখন বর্তমানে। অনলাইন এক্সাম হয়, মানে CBT, কম্পিউটার বেসড টেস্ট হয়, কম্পিউটারে বসে তোমাদের পরীক্ষা দিতে হবে। SBI ক্লার্কের 2026 মানে এই বছরে এক্সাম ডেট কি রয়েছে আমাদের সামনে একটুখানি দেখে নিই আমরা। আমাদের সামনে ডেট রয়েছে প্রিলিমসের 20, 21, 27, 28 সেপ্টেম্বর, তাই না? এখানে একাধিক ডেট রয়েছে কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে ডেটটা এরকম রয়েছে 20 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই 4টে ডেটের মধ্যে তোমার কোনো একদিন পড়বে। মাথায় রেখো সেপ্টেম্বর, মানে হাতে কিন্তু তোমার কাছে পর্যাপ্ত টাইম আছে। ব্যাংকের সিলেবাস চাইলে 3 মাসের মধ্যে মেন্স ওরিয়েন্টেড সিলেবাস শেষ করে দেওয়া যায়, মানে প্রিলিমস থেকে মেন্স অবধি পুরো সিলেবাস ছোট, বারবার প্র্যাকটিস করতে হয়। তো তুমি সঠিক সময় ভিডিওটা দেখছো যদি তুমি এর পরীক্ষার্থী হয়ে থাকো। এবার বলে রাখি, মেন্স কবে হবে? দেখো, সেপ্টেম্বরে শেষ, অক্টোবর বাদ দাও, নভেম্বরে মেন্স হয়ে যাবে স্যার, নভেম্বরে মেন্স হয়ে যাবে, ডিসেম্বর বাদ দাও, জানুয়ারিতে তুমি জয়নিং লেটার পেয়ে যাবে। তুমি যদি সামনের বছর তোমার জয়নিং দিয়ে নিজের জীবনযাত্রা শুরু করতে চাও, ঠিক আছে, জয়নিং লেটার হাতে নিয়ে, তাহলে মনে রাখবে এই পরীক্ষাটাই তোমার শেষ পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা তুমি ক্র্যাক করতে পারবে যদি তুমি ডেডিকেটেড অ্যাসপিরেন্ট হও। দেখে নাও, এরপরে চলে আসি আমাদের কাছে নাম্বার অফ কোয়েশ্চেন্স। যদি আমি একটু ভেঙে বলি, প্রিলিমসে 100খানা প্রশ্ন আসে এবং মেন্সে আসে 190খানা। বলবে স্যার এরকম 190খানা কেন আসে? কারণ মেন্সে কি হয়, রিজনিং যেহেতু একটু ভালো লেভেলের পড়ে, তো রিজনিংয়ের কোয়েশ্চেন সংখ্যা কম, নাম্বার বেশি, দেখতে পাবে একটু পরে। তো সেক্ষেত্রে এক্সাম ডিউরেশন প্রিলিমসে 100খানা কোয়েশ্চেন সলভ করার জন্য 100 নাম্বারই দেওয়া হয়, পার কোয়েশ্চেন 1 নাম্বার, আর সেখানে বরাদ্দ থাকে হচ্ছে 1 ঘন্টা। তোমাকে একটু পরে দেখাবো মেন্সের বাইফার্কেশন, যেখানে 190খানা কোয়েশ্চেন সলভ করতে হয়, এবং সেখানে গিয়ে তুমি দেখবে মেন্সে 2 ঘন্টা 40 মিনিট টাইম পাওয়া যায়। এতটা টাইম দেওয়ার পিছনে কারণ কি? এতটা টাইম দেওয়ার পিছনে কারণ এর টাফনেস, এর কাট অফ অনেক কম চায় এই কারণেই, ঠিক আছে? ওকে, তোমাদেরকে দেখাবো। দেখো, নেগেটিভ মার্কিং আছে 1/4, মানে 0.25 বার রং কোয়েশ্চেন, প্রতিটা ভুল অ্যান্সারের জন্য তোমাকে 0.25 করে কিন্তু তোমার কাছে কাটা যাবে। সিলেকশন প্রসিডিওর কি আছে? প্রিলিমস তোমাকে জাস্ট পাস করতে হবে, ঠিক আছে, যাতে তুমি মেন্স দিতে পারো। মেন্সের তোমার নাম্বারের উপরে কিন্তু কাট অফ ডিসাইড হবে তুমি চাকরিটা পাবে কি পাবে না। তো মেন্স এক্সাম
এবং এই এক্সাম হওয়ার পরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট LLPT তোমাকে দিতে হবে। ধরো যাদের মাধ্যমিক পরীক্ষা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছে তাদের তো বাংলা সাবজেক্ট আছে একটা, তো তাদেরকে আর এই পরীক্ষাটা দিতে হবে না। কিন্তু যাদের বাংলা সাবজেক্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছিল না, বাংলা অ্যাজ এ সাবজেক্ট, তাদের কিন্তু এখানে এইটা পাস করতে হবে। যারা বলতে লিখতে পারে কিনা তাদের টেস্ট করে নেওয়া হবে। তার মানে কোনো হিন্দি বা অন্য কোনো ভাষাভাষীর মানুষ তোমার কম্পিটিটর নয়, তারা তাদের জোনের কম্পিটিটর, ঠিক আছে, তোমার জোনের কম্পিটিটর নয়, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চাইলে যে কোনো ইনফরমেশান www.sbi.co.in এখানে গিয়েও দেখে নিতে পারো। এবারে চলে আসি আমাদের কাছে প্রসিডিওর কি আছে, SBI ক্লার্ক পরীক্ষাটার কীভাবে আমাদের কাছে পরীক্ষার প্রসিডিওরটা আছে, মানে কি কোনটার পরে কোনটা দিয়ে কিভাবে হয়। প্রথমে আমাদের নোটিফিকেশান বেরোবে, সেই নোটিফিকেশান ফিল আপ করতে হবে। তার 1 মাস গ্যাপ দিয়ে তোমার কাছে কী হবে, প্রিলি এক্সামিনেশান তোমার কাছে কিন্তু চলে আসবে। তো প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে, বুঝতে পারছো, তোমার কাছে 3 মাস লাগে প্রিলি আর মেন্সের সিলেবাসটা কমপ্লিট করতে মোটামুটি, তারপরে প্র্যাকটিস করতে হবে। তো প্রিলি এক্সামিনেশান তুমি যদি দেখো সেখানে 100খানা কোয়েশ্চেন, 100 মার্কস, মানে প্রতিটা প্রশ্নের 1 মার্কস, ডিউরেশন 60 মিনিট, কোয়ালিফাইং নেচার, মানে তোমাকে জাস্ট কাট অফটাকে ক্রস করে রাখতে হবে। কাট অফ কত যায় এই ভিডিওতেই বলবো, শেষ পর্যন্ত থাকো, কমপ্লিট সলিউশন আছে। স্টেজ 2 মেন্স এক্সামিনেশান, 190খানা কোয়েশ্চেন থাকে, 200 মার্কস। বলবে স্যার এখানে ওই 10খানা কোয়েশ্চেনের কী ঘাবলা, দেখাবো, চাপ নেওয়ার কোনো কারণ নেই। এখানে 2 ঘন্টা 40 মিনিট পাওয়া যায়, ঠিক আছে, এবং এর ওপরেই কিন্তু ফাইনাল মেরিট তৈরি হয়, মানে তুমি আলটিমেটলি চাকরিটা পাবে কি পাবে না। এরপরে হয় লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট LLPT, এবং এটা কাদের জন্য যারা প্রুফ দেখাতে পারবে না যে 10th এবং 12th তাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা ছিল, যারা দেখাতে পারবে না তাদেরকে এটা দিতে হবে এবং প্রমাণ করতে হবে তারা বাংলা জানে, ঠিক আছে। এবং এখানে চলে আসি আমাদের প্রিলিমসে, আমাদের কাছে কি আছে, পুরো সেগমেন্টটাকে 3টে পার্টে ভাঙা হয়েছে। 1 ঘন্টার পরীক্ষা, অন্যান্য পরীক্ষায় কী হয় পুরো 1 ঘন্টা তোমার কাছে দেওয়া হয়, এখানে সুবিধা আছে, এখানে তোমার নিজের মানে কি বলবো কারিশমা দেখানোর সুযোগ আছে। কীরকম, 60 মিনিট টাইমটাকে 3টে পার্টে ভাঙা হয়েছে। আস্তে আস্তে SSC-তেও আসছে, বাট আমাদের ব্যাংকে এটা প্রথম থেকেই রয়েছে। তো 20 3টে ছোট ছোট স্লটে পরীক্ষা হবে। এরম নয় যে তুমি একটা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে আর একটা তুমি দিতে আসবে, এমনটা নয়, একই সাথে হবে, একটা শেষ হবে অটোমেটিক, পরেরটায় চলে যাবে। মানে ধরো তোমার কাছে প্রথমে প্রশ্ন এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তো 20 মিনিট টাইম পাবে, টাইমার চলবে উল্টো করে 20 19 করে 0 পর্যন্ত আসবে, তারপরে তোমার পরেরটায় চলে যাবে, ঠিক আছে কি বললাম। তো এরকম করে সেকশনাল টাইমার আছে, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, 3টে 20 মিনিট শেষ, খাতা জমা হয়ে যাবে অটোমেটিক। তুমি যদি ভালো করে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30খানা প্রশ্ন আসে এবং প্রতিটার মার্কস 30। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, দেখো 35টা প্রশ্ন আসে 35 নাম্বার, রিজনিং 35টা প্রশ্ন আসে 35 নাম্বার। মানে তুমি যদি 70খানা প্রশ্ন শুধুমাত্র ম্যাথ আর রিজনিং থেকে আসে, তোমার যদি মনে হয় কী ধরনের ম্যাথ আসে স্যার, কী ধরনের রিজনিং আসে আমি বুঝতে পারছি না, এই চ্যানেলে আমার ম্যাথ আর রিজনিং যেহেতু দুটো সাবজেক্টই আমি এখানে দেখি, তো ভালো করে একবার গো থ্রু করো, প্লেলিস্ট করে দেওয়া আছে, পুরনো ভিডিওগুলো আছে, টপিক অনুযায়ী আছে, যে টপিকগুলো তুমি বুঝতে পারছো কিনা, টপিকগুলো তোমার আয়ত্তে আসছে কিনা তুমি নিজে চেক করতে পারো। তার জন্য চ্যানেলটাকে ভিজিট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবং দেখে নাও এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের কাছে কি আছে স্যার, 100খানা প্রশ্ন, 100 মার্কস, 60 মিনিট টাইম ওভারঅল, কিন্তু এই ওভারঅল টাইমটা আসলে নেয় কিন্তু 20 মিনিট করে, ঠিক আছে, প্রতিটাতে। এরপরে চলে আসি আমাদের কাছে মেন্সের কি হাল। মেন্সের হাল যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো প্রথমে ইংলিশ দেখি, যদি আমরা 40খানা প্রশ্ন 40 নাম্বার যেমনটা হয় আর কি, এর জন্য তুমি 35 মিনিট টাইম পাবে। আচ্ছা, ম্যাথের জন্য তুমি 50টা প্রশ্ন পাবে, 50 মিনিট টাইম পাবে, 50 নাম্বার পাবে, 45 মিনিট টাইম পাবে। তার মানে ইংলিশের জন্য তোমার বরাদ্দ টাইম হচ্ছে 35 মিনিট, ঠিক আছে, কারণ তাড়াতাড়ি সলভ হয়ে যায়। এবং ম্যাথের জন্য তোমার কাছে 50 মার্কস পেতে তোমার 45 মিনিট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং রিজনিং যেখানটায় কিন্তু তোমাদের বেশি টাইম দেওয়া হচ্ছে, কারণ এখানে টাইম লাগে। তো এখানে কি হচ্ছে, 50টা কোয়েশ্চেন আছে স্যার, যার মার্কস হচ্ছে 60 মার্কস। তুমি 50টা কোয়েশ্চেন সলভ করে কত মার্কস পাবে, 60 মার্কস পাবে। টাইম কত দেওয়া আছে, 45, ঠিক আছে। টাইম কিন্তু তোমার কাছে সেম দেওয়া আছে, কিন্তু মার্কস তুমি বেশি পাচ্ছ, সেখান থেকে তোমাকে পুষিয়ে দেওয়া হয়েছে। এছাড়া জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যেটা আছে, তো এই জায়গা থেকে 50টা প্রশ্ন, 50 মার্কস, 35 মিনিট, মানে ইংলিশের মতো সমতুল্য টাইম। তো আলটিমেটলি যোগ করে দেখো 2 ঘন্টা 40 মিনিট তুমি টাইম পাচ্ছ তোমার কাছে এই 190খানা কোয়েশ্চেনকে সলভ করার জন্য। তার জন্য তুমি পাচ্ছ 200 মার্কস,
ঠিক আছে, ওকে ডান। এবারে চলে আসছি আমাদের কাছে স্যার এলএলপিটির মধ্যে কি গল্প আছে। যাদের এলএলপিটি দিতে হবে তাদের জন্য কি আছে, নন ভার্বাল একটা টেস্ট হবে অবজেক্টিভ, ঠিক আছে, তারপরে নন ভার্বাল সাবজেক্টিভ টেস্ট হবে, আদতে সে 2-4টে কোয়েশ্চেন মুখস্থ করে এসছে নাকি ঠিকঠাক বাংলা জানে, তার জন্য সাবজেক্টিভও হবে। তারপরে একটা ভার্বালের কেস আছে, তো সেখানে দেখে নিতে হবে। তো মোটামুটি এই সেগমেন্টের মধ্যে তাদের হবে, তো এটা সবার জন্য প্রযোজ্য নয়, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা সেকশন স্টেজ ডিটেলস, মানে কি কি ধরনের আমাদের কাছে সেকশন আছে। তো প্রথমে প্রিলিমস দিচ্ছ, কোয়ালিফাইং নেচার, মার্কস অ্যাড হবে না। মেন্স দিচ্ছ, মার্কস এখান থেকে কিন্তু কনসিডার করা হবে ফাইনাল মেরিট লিস্টে। এলএলপিটি হচ্ছে ম্যান্ডেটরি ফর ক্যান্ডিডেটস নট হ্যাভিং প্রুফ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন 10th and 12th। 10-12 মার্কস তুমি দেখাতে পারছো না যে তোমার বাংলা ছিল। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন, এর পরের স্টেজই হচ্ছে কি স্যার, ডকুমেন্ট ভেরিফিকেশন। ভেরিফিকেশন অফ দ্য এলিজিবিলিটি অ্যান্ড ডিটেলড ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ধীরে সুস্থে ঠিক করে ফিল আপ করতে হবে, কারণ এখানে গিয়ে ভেরিফাই করা হবে তোমার দেওয়া প্রদত্ত তথ্য এবং তুমি যে ডকুমেন্ট শো করছো দুটো সেম কিনা। যদি সেম হয়ে যায় তুমি চাকরিটা পেয়ে গেলে। তারপরে প্রফেশনাল সিলেকশন হয়ে যাবে বেসড অন দ্য মেন্স এক্সাম পারফরমেন্স এবং কোয়ালিফাইং এলএলপিটি এবং ডিভি। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোয়ালিফাই হওয়ার পরে তোমাকে সিলেকশনের আওতায় নিয়ে আসা হবে এবং তোমাকে তোমার জয়নিং লেটার ইস্যু করে দেওয়া হবে। তারপরে একটা কন্ডিশন থাকে ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট মানে হতে পারে সবাই জয়েন করে তো আর সবাই তো আর জয়েন করে না, অনেকে জয়েন করেও ছেড়ে দেয়, হয়তো পিও পেয়ে গেছে বা অন্য কোনো পোস্ট পেয়ে গেছে, ভালো পোস্ট পেয়ে গেছে তার মনের মতো। তার জন্য এখানে কি আছে, 1 বছর ওই প্যানেলটা ভ্যালিড থাকে। তো 50% কিন্তু ক্যান্ডিডেটকে কিন্তু আবার ডেকে নেওয়া যেতে পারে, যারা যারা ছাড়ছে তাদের বিহাফে যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, তো যারা পায়নি তাদের মধ্যে থেকে কিন্তু ডেকে নেওয়া হতে পারে। তো সেখানে দেওয়া আছে 50% অফ দ্য স্টেট ক্যাটেগরি ভ্যাকেন্সি মেনটেন্ড ফর 1 ইয়ার, 1 বছর ধরে কিন্তু এটাকে মেনটেন করা হয়। ইউজড এগেনস্ট নন জয়নিং অর রেজিগনেশন। যদি কেউ না জয়েন করে বলে, মানে চাকরি পেয়েছে মানে জয়নিং লেটার পেয়েছে মানে সে জয়েন করবে তেমন ব্যাপার নয়, হয় নন জয়নিং যদি হয়ে থাকে অথবা রেজিগনেশন দিয়ে থাকে, তার ক্ষেত্রে সেটা কিন্তু ফিল আপ করে নেওয়া হবে, 1 বছর প্যানেলের ভ্যালিডিটি থাকে। এবারে দেখে নাও প্রিলিমসের কাট অফ। স্যার প্রিলিমসে আমাদের কীরকম কাট অফ যায়, আমি লাস্ট 2 বছরের কাট অফ দেখাচ্ছি। এটা শিফট দেখতে পাবে, কিন্তু অনেকে তোমাকে ভুল বোঝাবে, তো ওই জন্য আমি এটাকে খুব ডিপলি অ্যানালিসিস করে তোমাকে বলবো। ওয়েস্ট বেঙ্গলে, কারণ আমি বলেছি না তুমি প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমার এখানে পুরো ব্যাপারটা হয়, তো সেখানে ওয়েস্ট বেঙ্গলে 81 কাট অফ গিয়েছিল। তুমি যদি ওবিসি হও তাহলে 74.75, ইডব্লিউএস বললে 65.75, 100-র মধ্যে। এসসি এসটি তো দেখতেই পাচ্ছ, এসসি হচ্ছে 74, এসটি হচ্ছে 67। আর এর আগের বছর তুমি যদি দেখো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে 61.25, আর এখানে কত 81। বলবো স্যার এরকম ডিফারেন্স কী করে হলো? মনে রেখো 2-3টে কারণে ডিফারেন্স হয়। এক তো ভ্যাকেন্সি যদি কমে যায়, আর দ্বিতীয়ত ডিফারেন্স এটা হয় হঠাৎ করে কোয়েশ্চেনের লেভেল, ওভারঅল লেভেল যদি তোমার কাছে ডিক্রিজ করে যায়। কেন? ক্লার্কের লেভেলে মাঝে মাঝে হঠাৎ করে এরকম কোয়েশ্চেনে চলে আসে, পাতি যেরকম 7-8-এর কোয়েশ্চেন যেরকম হয়, কি 7-8-এর থেকেও নিচু লেভেলের কোয়েশ্চেন, যোগ বিয়োগ গুণ ভাগ অত্যাধিক বেশি পড়ে গেছে। এবার যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য তো কোনো নলেজ দরকার নেই না, যে যত তাড়াতাড়ি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। এবার সেই ধরনের প্রশ্ন, এত ফালতু প্রশ্ন এসে চলে আসে মাঝে মাঝে, তো সেখানে কাট অফ বাড়বেই, কিছু করার নেই, সবাই তো ঠিক মারবে, তাই না? তো এখানে কোনো নেই। তো মনে রাখবে কোয়েশ্চেন যদি লো লেভেলে চলে আসে তো সেখানে কাট অফ হাই হবে, এবং যারা ভালো ছেলে তারা এমনিও বেরিয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? কারণ তারাও বেশি নাম্বার পাবে। যখনই কোয়েশ্চেনের লেভেল মডারেট টু টাফের দিকে যাবে তখন কাট অফ কমতে থাকবে। ঠিক আছে, কি বললাম? এবার এই কাট অফ দেখে ডিসাইড করার কোনো মানে নেই যে হঠাৎ করে সবাই বেশি পড়াশোনা করা শুরু করেছে। এই ব্যাঙ্কিংয়ের পরীক্ষা এত নিজেদেরকে নিজেদের মতো করে চেঞ্জ করে, প্রশ্ন বাইরে বেরোয় না, তো সব মিলিয়ে কখনোই 100% অন্যান্য পরীক্ষার মতো প্রেডিক্ট করে একটা ছাত্র 100% কিন্তু তৈরি করতে পারবে না। তো এই জন্য কাট অফ কিন্তু এখানে ঠিকঠাকই থাকে। তোমার প্রিপারেশান যদি জোরদার থাকে, তুমি যদি সঠিকভাবে প্রিপারেশান নিয়ে থাকো, তুমি পরীক্ষাটা ক্লিয়ার করতে পারবে। তার কারণ এখানে কিন্তু তোমার কাছে আগে থেকে সব কিছু তুমি একই প্রশ্নের উপর প্র্যাকটিস করে যেতে পারছো না। তো সেখানে একজন টিচারের সবথেকে বড় ভূমিকা, আর একটা তোমার সবথেকে বড় ভূমিকা, তুমি কি প্র্যাকটিস করছো। ঠিক আছে, তো তার মানে এই কাট অফটা এমন কোনো হাতিগোড়া ব্যাপার নয়। যদি তুমি ডেডিকেটেড ক্যান্ডিডেট হও তুমি কিন্তু এটাকে তুলতেই পারো। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু সেকশনাল কাট অফের গল্প আছে, সেগুলোকে আমরা কিন্তু পরবর্তী জায়গায় আরও ডিটেলসে দেখব। তো সেক্ষেত্রে যারা ভালো ক্যান্ডিডেট তাদের এই কাট অফটা তুলতে গেলে তাদের সেকশনাল অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়, তার জন্য আলাদা করে পড়তে লাগে না। তো ওই জন্য অত ডিপলি ঢুকছে না, শুধু মাথায় রাখবে আমাকে প্রত্যেকটা সেগমেন্ট থেকে ভালো নাম্বার আমি তুলে নিয়ে আসবো। ঠিক আছে, মানে আমাদের যেন কোনো সেগমেন্ট আমাদেরকে ডুবিয়ে না দিয়ে যায়। ঠিক আছে, কি বললাম? তো চলো
এবারে চলে আসি ওয়েস্ট বেঙ্গলে, তো এটা ছিল স্যার অনেক পুরনো। দেখো তারপরে মেন্সের কাট অফ যদি আমি দেখি, মেন্সে কাট অফ দেখলে তোমাদের আইডিয়া পেয়ে যাবে। মনে আছে ওখানে মেন্সে কত নাম্বার ছিল? 190খানা কোয়েশ্চেন, 200 মার্কস ছিল। তুমি যদি ভালো করে দেখো, শুনলে অবাক হবে না, অবাক হওয়ারও কোনো কারণ নেই। তুমি দেখো মাত্র 86.75 যদি তুমি পেয়ে থাকো 2025-এর সাইকেলে, মানে 25-এ যে পরীক্ষাটা হয়েছিল 200-র মধ্যে আউট অফ 200, তাহলে তোমাকে কিন্তু ইউআরের ক্যাটেগরিতে তোমাকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবে সমস্ত কম্পিটিশান, যেহেতু কোয়েশ্চেনও ইজি আসে, কম্পিটিশানও বেশি থাকে, সবাই মিলে পরীক্ষা দেয়, ঝাঁপিয়ে পড়ে, তো সেই জন্য প্রিলিমসে কাট অফ কিন্তু অনেক বেশি যায়। কিন্তু মেন্সের কাট অফ 50% আজ পর্যন্ত টাচ করেনি কোনো মেন্সে। ঠিক আছে, কি বললাম? তাও এসবিআই ক্লার্কে এটা অনেক বেশি নাম্বার দেখছো। অন্যান্য তুমি যখন পিওর মেন্স দেখবে তখন 40% পেলে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, বললাম এত বেশি নাম্বার, সেই নাম্বারটাও তো এখানে 50% পর্যন্ত টাচ করেনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইউআর 86, তুমি যদি এর প্রিভিয়াস ইয়ার দেখো তুমি বুঝতে পারবে আরও কম, 200-র মধ্যে 61.25 নাম্বার, মানে 200-র মধ্যে এই নাম্বারটা পেতে হবে। তুমি বুঝতে পারছো? তুমি তো সেইখানে তুমি যদি ডেডিকেটেডলি ঠিকভাবে প্রিপারেশন করো, আমার মনে হয় তুমি চাকরিটা পেয়ে যাবে, যদি তুমি ক্যান্ডিডেট হিসাবে নিজেকে পরিশ্রম করতে রাজি থাকো। তো এই হচ্ছে কমপ্লিট ডিসকাশন। তো এই পার্টিকুলার টপিকগুলো বা এই ব্যাঙ্কিংয়ের জিনিসগুলো স্যার তৈরি কী করে করব, বুঝতে পারছি না যে কী কী টপিক আছে, কীরকম প্রশ্ন আসে, কোথা থেকে পাবে। এই চ্যানেলে তুমি চলে যাও লাইভ সেগমেন্টে, সেখানে দেখবে আমার ম্যাথামেটিক্সের অনেক টপিক ওয়াইজ ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, ক্লাস আসছেও, এবং রিজনিংয়ের অনেক টপিক ওয়াইজ ক্লাস দেওয়া রয়েছে অলরেডি, আর অনেক ক্লাস আসবেও। তুমি সেই ক্লাসগুলোকে ভিজিট করো, যদি তুমি বুঝতে পারো তাহলে জানবে তুমি এই পরীক্ষার জন্য সঠিক ক্যান্ডিডেট। খুব ছোট সিলেবাস, আমি বারবার বলছি, এসএসসির মতো তো লার্জ সিলেবাস নয়, পিএসসির মতো লার্জ সিলেবাস নয়, ইতিহাস ভূগোল পড়ার দরকার নেই, মাত্র ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস আছে এখানে। ঠিক আছে, কি বললাম? সব কিছু নেই, জিএসের সামান্য সিলেবাস, ইভেন তোমাকে বলছি ম্যাথের তো অর্ধেক সিলেবাস নেই এখানে। মানে শুধুমাত্র ডিআই ভালো করে করলে তুমি দেখবে 50% কোয়েশ্চেন ম্যাথে সলভ হয়ে গেছে, মানে 50% কোয়েশ্চেন শুধু ডিআই থেকে আসে। ঠিক আছে, অ্যারিথমেটিক থেকে 5 থেকে 7টা কোয়েশ্চেন পাবে, আর বাকি কোয়েশ্চেন স্পিড ম্যাথ থেকে পাবে, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে। মানে বুঝতে পারছো, তোমার কাছে ডেডিকেশনটা এখানে ইম্পর্টেন্ট। রিজনিংয়ের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো, শুধু পাজেল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট সলভ করলে 50% কোয়েশ্চেন পেয়ে যাবে। মানে একটা পরীক্ষার 50% প্রশ্ন, মানে ওই সেগমেন্টের, মানে ম্যাথের 50%, রিজনিংয়ের 50% প্রশ্ন তুমি একটা টপিক বা দুটো টপিক করলে পেয়ে যাচ্ছ। মানে বুঝতে পারছো তোমাকে এখানে কি চাইছে। এখানে তোমাকে ব্যাংকের একটা জব দিচ্ছে, মানে কি তুমি একই কাজ মাল্টিপল টাইম করে করে নিজেকে ওই কোয়েশ্চেনের বিরুদ্ধে নিজের একটা কি জায়গা তৈরি করতে পেরেছো কিনা সেটাকে টেস্ট করা হচ্ছে। কারণ ব্যাংকের কাজটাই এই ধরনের, একই কাজ সারাদিন তোমাকে করতে থাকতে হবে। ঠিক আছে, তো তার জন্যই তোমাকে এই টেস্টটা করা হচ্ছে, তোমার সেই অ্যাটেনশন লেভেলটা আছে কিনা। তো মনে রেখো, এই পরীক্ষার জন্য শুধুমাত্র একজন ক্যান্ডিডেটকে ভালো পরীক্ষার্থী এবং ভালো মানে ডেডিকেশন থাকতে হবে, এরকম ক্যান্ডিডেট হলেই হবে, বাকিটা দেখে নেওয়া যাবে। তো যারা যারা এই পার্টিকুলার মানে চাকরিটার ফর্ম ফিল আপ করবে বলে বা এই নোটিফিকেশানটায় ফর্ম ফিল আপ করবে বলে মনস্থির করছো, তারা কমেন্ট বক্সে লিখবে স্যার আমি ফর্ম ফিল আপটা করবো, লিখে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, তোমাদেরকে পার্সোনালি একবার করে আমরা কিন্তু দেখে নেবো কারা কারা ফর্ম ফিল আপটা করতে চাও, এবং তাদের জন্য দরকার পড়লে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে দেবো, যেখানে তোমরা কিন্তু তোমাদেরকে যখন ফর্ম ফিল আপ বেরোবে সেই পার্টিকুলার ফর্ম ফিল আপের নোটিফিকেশান বা যে কোনো লিঙ্ক সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, এবং সমস্ত কিছু গাইডিং মেটেরিয়াল যে কখন কোনটা করতে হয় সেগুলো কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো মনে রেখো, যারা কমেন্ট করবে তারাই পাবে। তো অবশ্যই কমেন্ট করবে, ক্লাসটাকে লাইক করবে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।